শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। আমি তোমাদের বিশ্বনাথ স্যার। আমরা যেভাবে কথা দিয়েছিলাম যে 2026 সালের শুরুতেই তোমাদের নতুন একাডেমিক সেশন যেটা শুরু হচ্ছে, সেই একাডেমিক সেশানে আমাদের নতুন একাডেমিক প্রোগ্রাম আসছে এবং যেখানে বায়োলজি এবং ম্যাথমেটিক্সের সেমিস্টার ওয়াইজ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি পুরোপুরি কভার করে পড়ানো হবে। এবং সেই মতো আজকে প্রথম ভিডিও, ক্লাস 11-এর বায়োলজির প্রথম ভিডিও। সময়টা মনে রাখবে যে প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার এই দুটো দিন ঠিক রাত 9টায় তোমাদের এই যে ভিডিও লেসনগুলো একটার পর একটা আসবে এবং পুরো সিলেবাসটাই কভার হবে। তো সেই মতো আজকে প্রথম ভিডিও। যারা আজকে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কাছে থাকা বেল আইকন আছে, বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, কারণ প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার রাত 9টায় কিন্তু বায়োলজির ক্লাস আসছে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে ম্যাথমেটিক্স ক্লাস। সেমিস্টার 1 ম্যাথমেটিক্স পড়াবেন স্বনামধন্য এবং এক্সপিরিয়েন্স স্যার অপু স্যার, এবং তার যে ভিডিও লেসনগুলো তোমরা পাবে সোমবার এবং বৃহস্পতিবার একই সময়ে, অর্থাৎ ঠিক রাত 9টায়। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকে প্রথম লেসন শুরু করা যাক। তো আজকে তোমাদের বায়োলজির প্রথম ক্লাস, যেখানে আমরা ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ ইউনিট দিয়ে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ইউনিট দিয়ে স্টার্ট করব, সেটা হচ্ছে ইউনিট 3। এই ইউনিটটা কি না, সেল স্ট্রাকচার অর্থাৎ কোষের গঠন অ্যান্ড ফাংশন এবং কোষের কাজ সম্পর্কে ইউনিটে রয়েছে। ইউনিটে মোট চ্যাপ্টার সংখ্যা রয়েছে, চ্যাপ্টার কতগুলো রয়েছে? মোট 3টা চ্যাপ্টার রয়েছে এবং মোট 15টি এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসবে, অর্থাৎ 35 নম্বরে তোমাদের যে সেমিস্টার 1 পরীক্ষা হবে এমসিকিউ, তার মধ্যে 15 মার্কস কিন্তু এই ইউনিট থেকেই আসবে। কাজেই বুঝতেই পারছো এই ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইউনিটটা হচ্ছে পুরো বায়োলজির ব্যাকবোন বলতে পারো, এতটাই গুরুত্বপূর্ণ। এবং এই ইউনিটে আরও দুটো চ্যাপ্টার রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কোষ তো বললাম, কোষ ছাড়াও রয়েছে বায়োমলিকুলস, চ্যাপ্টার 9 বায়োমলিকুলস, এবং চ্যাপ্টার 10 সেল সাইকেল অর্থাৎ কোষচক্র এবং সেল ডিভিশন বা কোষ বিভাজন। এই 3টা ইউনিট হচ্ছে এই 3টা চ্যাপ্টার নিয়ে এই ইউনিট। প্রথমত চলে আসি এই ইউনিট সম্পর্কে। তোমাদের এনসিইআরটি বইতে একটু বিস্তারিত দেওয়া আছে প্রাথমিকভাবে, সেই তথ্যগুলো তোমরা একটু ভালো করে পড়বে। এবং এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটাই আমি একটু দাগ মেরে দিচ্ছি, কি না, শারীরবৃত্তীয় রাসায়নিক পথ যা সজীব বস্তুর অধ্যয়নে এবং এদেরকে বুঝতে সাহায্য করে, অর্থাৎ কোনো সজীব বস্তুকে বুঝতে এবং তার সম্পর্কে অধ্যয়ন করতে সাহায্য করে শারীরবৃত্তীয় কিছু রাসায়নিক উপাদান, তাদের পথ, সেগুলো নিয়ে যে বিষয় তাকে বলা হচ্ছে রিডাকশনিস্ট বায়োলজি। পরীক্ষায় আসতে পারে রিডাকশনিস্ট বায়োলজি কি, এটা একটু তোমরা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে এই ইউনিট সম্পর্কে যে তোমাদের এনসিইআরটিতে রয়েছে, সেখানে একজন বিজ্ঞানী সম্পর্কে, তার অবদান সম্পর্কে কিছু জীবনী ক্ষুদ্র একটি টপিক দেওয়া আছে এখানে। সেই টপিকটা তোমরা ভালো করে পড়বে। সেখানে মূলত জি.এন. রামচন্দ্রন সম্পর্কে দেওয়া আছে। তিনি ছিলেন মাদ্রাস স্কুল অফ কনফরমেশনের অ্যানালাইসিস অফ বায়োপলিমারের প্রতিষ্ঠা। তিনি কোলাজেনের যে ত্রৈমাত্রিক গঠন, সেই ত্রৈমাত্রিক গঠন আবিষ্কার করেছিলেন এবং এই আবিষ্কারের বিষয়টি 1954 খ্রিস্টাব্দে নেচার নামক বিখ্যাত সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। তো এই সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্যগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। এটা আমি আর বিস্তারিত আলোচনা করছি না, একদম সরাসরি টপিকে চলে যাচ্ছে। চ্যাপ্টার 8 পড়তে গেলে, অর্থাৎ সেল দ্য ইউনিট অফ লাইফ পড়তে গেলে, এখানে আমরা কতগুলো আবিষ্কার অবশ্যই পড়ব। সেই আবিষ্কারগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। কী সেই আবিষ্কার? না, প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুকের আবিষ্কার। রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে তিনি তাঁর নিজের তৈরি একটি সরল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি প্রথম কোষ পর্যবেক্ষণ করেন। তিনি মৃত কর্কের প্রস্থচ্ছেদ করেছিলেন এবং প্রস্থচ্ছেদ করে তিনি এইরকম, ঠিক মৌমাছির চাক যদি তোমরা দেখে থাকো, সেখানে যেরকম কক্ষগুলো থাকে যাকে বলা হতো সেল, সেই সেলের মতো কিছু গঠন লক্ষ্য করেছিলেন এবং এর নাম দিয়েছিলেন কি, এর নাম দিয়েছিলেন সেল। যেহেতু
মৌমাছির চাকে যে কক্ষগুলো থাকে তার মতো ছিল দেখতে, তাই তার নাম দিয়েছিলেন কি সেল। অর্থাৎ কোষ প্রথম আবিষ্কার করেন কে রবার্ট হুক। কিন্তু তিনি যে কোষটি আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে কর্কের প্রস্থচ্ছেদ, কর্ক সেল, ফলে সেটা ছিল একটি মৃত সেল বা ডেড সেল। পরবর্তীকালে বিজ্ঞানী লিওয়েন হক 1674 অর্থাৎ 1674 খ্রিস্টাব্দে সরল অণুবীক্ষণ যন্ত্রে জীবাণু পর্যবেক্ষণ করেন। তিনি ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন এবং তিনি সজীব কোষ আবিষ্কার করেন। তাহলে সজীব কোষ কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী লিওয়েন হক। এবং আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে 1831-এ অর্থাৎ 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট ব্রাউন একটি কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, যাকে বলা হয় ব্রেন অফ সেল, কোষের মস্তিষ্ক, সেই নিউক্লিয়াস আবিষ্কার করেন। এই নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। অবশ্যই সালটা মনে রাখবে 1831। পরবর্তীকালে বিজ্ঞানী দুজারদিন কোষের মধ্যে জেলির মতো যে বস্তু পর্যবেক্ষণ করেন এবং তার নাম দিয়েছিলেন কিনা সারকোড। এবং পারকিনজি 1839 খ্রিস্টাব্দে কোষের মধ্যে জেলির মতো যে বস্তু ছিল তার নাম দিলেন কি প্রোটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজম কে নামকরণ করেন? বিজ্ঞানী পারকিনজি প্রোটোপ্লাজম নামকরণ করেন 1839-এ। এবং পরবর্তীকালে স্লেইডেন এবং সোয়ার্ন, যার সম্পর্কে তোমরা অলরেডি কোষতত্ত্ব যখন আমরা পড়াবো তখন পড়বে, স্লেইডেন এবং সোয়ার্ন 1839 খ্রিস্টাব্দে মিলিতভাবে তাদের একটি তত্ত্ব প্রকাশিত হয় যাকে বলা হয় কোষবাদ বা কোষতত্ত্ব বা সেল থিওরি। তার পরবর্তীকালে কোষের গঠন সম্পর্কে মোটামুটিভাবে বিস্তারিত জানা যায়। তার মূল কারণ ছিল এই নল এবং রুশকার বিখ্যাত এবং যুগান্তকারী আবিষ্কার। তারা প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং সেই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর কোষের যে আণবিক স্ট্রাকচার, পরমাণু স্ট্রাকচার, সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়। তো এই কয়েকটি আবিষ্কার তোমরা অবশ্যই ভালো করে পড়বে, মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। নেক্সট চলে আসো কোষতত্ত্ব বা সেল থিওরি কি। জীবদেহের গঠনে কোষের অবস্থান একক সত্তা হিসাবে প্রতীয়মান হলে 1838 এবং 39 খ্রিস্টাব্দে ম্যাথিয়াস জে স্লেইডেন এবং থিওডর সোয়ার্ন, এই দুজনের নাম কিন্তু মনে রাখতে হবে। স্লেইডেন কে ছিলেন এবং সোয়ার্ন কে ছিলেন? স্লেইডেন ছিলেন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, তিনি ছিলেন বোটানিস্ট, তিনি উদ্ভিদ নিয়ে গবেষণা করতেন। এবং সোয়ার্ন ছিলেন প্রাণী বিজ্ঞানী। তারা দুজন সম্মিলিতভাবে একটা তত্ত্ব প্রকাশ করেন কোষ সম্পর্কে, যাকে কোষতত্ত্ব বা সেল থিওরি বলা হচ্ছে। কিন্তু তারা একত্রিতভাবে প্রকাশ করেননি। প্রাথমিকভাবে তারা পৃথকভাবে উদ্ভিদ এবং প্রাণীকলা পর্যবেক্ষণ করেছিলেন। স্লেইডেন উদ্ভিদ কলা পর্যবেক্ষণ করেন এবং তার সম্পর্কে তিনি তার তত্ত্ব প্রকাশ করেন। এবং সোয়ার্নও তিনি কি করেন না প্রাণীকলা পর্যবেক্ষণ করেন এবং তত্ত্ব প্রকাশ করেন। প্রাণী এবং উদ্ভিদ কোষের পার্থক্য হলো, মানে তারা যেটা লক্ষ্য করেছিলেন যে প্রাণী এবং উদ্ভিদ কোষের মধ্যে প্রধান পার্থক্য কি না, উদ্ভিদ কোষে যা থাকে প্রাণী কোষে প্রায় একই থাকে, কিন্তু উদ্ভিদ কোষে এক্সট্রা কি থাকছে না, এক্সট্রা থাকছে হচ্ছে কোষ প্রাচীর। এটা তারা লক্ষ্য করেছিলেন। পরবর্তীকালে আরও গঠন জানা গেছে, যেখানে জানা গেছে যে অবশ্যই প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। ঠিক একই রকমভাবে প্রাণী কোষে লাইসোজোম থাকে, উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। তো এই সম্পর্কে অনেক পরবর্তীকালে জানা গেছে। কিন্তু তারা যেটা লক্ষ্য করেছিলেন যে প্রাণী এবং উদ্ভিদ কোষের পার্থক্য হলো উদ্ভিদ কোষে অতিরিক্ত কোষ প্রাচীর থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। তারা উভয়ই একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হন এবং যে সব রকম সজীব দেহ, সাধারণ সিদ্ধান্তটা কি ছিল যে সমস্ত সজীব দেহ একই রকম মূল গঠনের ওপর প্রতিষ্ঠিত এবং সমস্ত জীবদেহ কোষীয় একক সত্তা সমন্বয়ে গঠিত। অর্থাৎ তারা বলতে চাইছিলেন যে সমস্ত জীবদেহ একটি বিশেষ সত্তা দ্বারা গঠিত, সেটা হচ্ছে কি না প্রত্যেকটি জীবদেহ একটি অথবা একাধিক কোষের সমন্বয়ে গঠিত হয়। এই ছিল তাদের মূল তত্ত্ব। স্লেইডেন এবং সোয়ার্ন তাদের যে তত্ত্ব একই রকম হয়, তারা একত্রিত হয়ে এই তত্ত্বটা প্রকাশ করেন পরবর্তীকালে, যাকে কোষতত্ত্ব বলা হয়। এবং তার মূল দুটো বিষয়বস্তু ছিল, অবশ্যই তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কোষই জীবনের গঠনমূলক একক। অর্থাৎ
কোষ দিয়েই জীবদেহ গঠিত হয়। যদি এককোষী হয় একটাই কোষ দিয়ে গঠিত হবে, যদি বহুকোষী হয় অনেক কোষ সমন্বয়ে গঠিত হবে। যাই হোক, মোটামুটি তাদের মূল বক্তব্য ছিল কি না, কোষই হচ্ছে জীবনের গঠনমূলক একক বা স্ট্রাকচারাল ইউনিট। এবং সেকেন্ড যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে প্রতিটি জীবদেহ হয় একটি না হলে একাধিক কোষের সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ তাদের মূল বিষয়বস্তু ছিল যে জীবদেহ কোষ দ্বারা গঠিত হয় প্রথম। সেকেন্ড হচ্ছে যদি এককোষী হয় একটি কোষ দ্বারা গঠিত হবে, যদি বহুকোষী জীবদেহ হয় তাহলে অনেকগুলি কোষের সমন্বয়ে গঠিত হবে। এটা ছিল স্লেইডেন এবং সোয়ার্নের কোষতত্ত্ব। তবে এই কোষতত্ত্ব পুরোপুরিভাবে নির্ভুল ছিল না। কারণ কি না, তারা কি বললেন যে কোষ দিয়ে জীবদেহ গঠিত হয়, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। অর্থাৎ শুধুমাত্র জীবদেহ গঠন করে কোষ তা নয়, জীবদেহের যে জৈবনিক ক্রিয়াগুলো সম্পন্ন হয় সেটা কিন্তু কোষের মধ্যেই সম্পন্ন হয়। এবং স্লেইডেন সোয়ানের অনেকগুলো ত্রুটির মধ্যে আরেকটি ত্রুটি ছিল যে স্লেইডেন এবং সোয়ান কোষ তত্ত্ব তো দিলেন, কিন্তু কেমনভাবে কোষের উৎপত্তি ঘটে অর্থাৎ কোষ কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। সোয়ান মনে করতেন কোষ কোনো অকোষীয় পদার্থ থেকে তৈরি হয়, মানে সোয়ানের যে ধারণা ছিল যে কোনো অকোষীয় পদার্থ থেকে কোষ তৈরি হয়ে যায়, এবং কিভাবে তৈরি হয় সে সম্পর্কে কোনো তথ্য তারা প্রকাশ করেননি বা তথ্য দিতে পারেননি। পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী রুডলফ ভিরচাও 1855-এ বলেন যে সমস্ত কোষ পুরনো মাতৃকোষ থেকে উৎপত্তি হয়। অর্থাৎ তিনি কিভাবে কোষ সৃষ্টি হয় সে সম্পর্কে একটা ধারণা দিলেন, এবং তিনি ল্যাটিন ভাষায় একটা কথা বলেন। কথাটা কি, ওমিনিস সেলুলা ই সেলুলা। এই ওমিনিস সেলুলা ই সেলুলা মানে কি না, ওমিনিস সেলুলা ই সেলুলার যদি বাংলা তর্জমা করা হয় তাহলে সেটা হচ্ছে সমস্ত কোষ মাতৃকোষ থেকে উৎপত্তি লাভ করে। অর্থাৎ পূর্ববর্তী কোনো কোষ বিভাজিত হয়ে, সাধারণত একটি কোষ, সেটাকে আমরা যদি মাতৃকোষ বলি, এই মাতৃকোষ বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হচ্ছে, যাকে আমরা বলছি কি অপত্য কোষ। অর্থাৎ অপত্য কোষ মাতৃকোষ থেকে তৈরি হয়, এবং তিনি ল্যাটিন ভাষায় এটা বললেন ওমিনিস সেলুলা ই সেলুলা। অর্থাৎ এক্ষেত্রে জানতে পারা গেল যে কোষ কীভাবে সৃষ্টি হয়, যেটা স্লেইডেন এবং সোয়ান দিতে পারেনি। শুধু এটা নয়, এছাড়াও একাধিক ত্রুটি ছিল এই কোষতত্ত্বের। চলো সেই ত্রুটিগুলো দেখা যাক। কি কি ত্রুটি ছিল না, প্রথম ত্রুটি বা সীমাবদ্ধতা আমরা যদি দেখি সেটা হচ্ছে দেহের মধ্যে প্রতিটি কোষের স্থিতি সম্পর্কে। অর্থাৎ দেহে শুধু তো কোষ একটার পর একটা কোষ সজ্জিত হলে জীবদেহ গঠিত হয় না, কিভাবে কোষগুলো অবস্থান করে এবং জীবদেহ গঠন করে সে সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেননি। শুধু এই কথাই বলেছিলেন কোষ দিয়েই জীবদেহ সৃষ্টি হয়। সেকেন্ড যে ত্রুটিটা ছিল সেটা হচ্ছে জীবদেহে কিভাবে বিভিন্ন কোষ সুসংহতি বজায় রেখে কাজ করে। অর্থাৎ কোষগুলো কিভাবে একটার সঙ্গে আরেকটি সুসংহতি বজায় রেখে তারা জীবদেহের জৈবনিক ক্রিয়াগুলো সম্পন্ন করে, জীবদেহে যাবতীয় ক্রিয়া সম্পাদিত হয় সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি তারা। থার্ড যে সীমাবদ্ধতাটা ছিল সেটা হচ্ছে কোষতত্ত্ব যদিও কোষকে জীবদেহের কি বলছে না গঠনগত একক বলছে, স্ট্রাকচারাল ইউনিট বলছে, কিন্তু আমরা জানি কোষ হচ্ছে কি জীবদেহের গঠনগত শুধু নয়, কার্যগত একক। অর্থাৎ এটা একটা ত্রুটি ছিল। 4 নম্বর ত্রুটি কি ছিল না, কোষতত্ত্ব কোষীয় অন্তর্গঠন সম্পর্কে কোনো বর্ণনা দেয়নি। যদিও আমরা পরবর্তীকালে জানতে পারি যে কোষের মধ্যে কি কি উপাদানগুলো থাকে না, প্রোটোপ্লাজম থাকে, তার মধ্যে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, তারপরে এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বডি ইত্যাদি বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকে। এ সম্পর্কে আমরা পরবর্তীকালে জানতে পারি, কিন্তু যখন স্লেইডেন এবং সোয়ার্ন কোষতত্ত্ব দিয়েছিলেন তখন কিন্তু সে সম্পর্কে কোনো ধারণা তারা কিন্তু পোষণ করতে পারেননি বা ধারণা দিতে পারেননি বা বর্ণনা করতে পারেননি। এছাড়া আরও একটি ত্রুটি কি না, যে কোষতত্ত্বটা ছিল সেই কোষতত্ত্বে কোনো বহির্ভূত ধাত্র বা তার গুরুত্ব সম্পর্কে কিছু বলে না। অর্থাৎ কোষ তো শুধুমাত্র কোষীয় উপাদান নিয়ে জীবদেহ গঠিত হয় না, কোষ বহির্ভূত কিছু ধাত্র থাকে, তরল থাকে, সবগুলোই
কিন্তু একত্রিত হয়ে একটা সংগঠিত জীবদেহ তৈরি করে সে সম্পর্কে কোনো ধারণা কিন্তু তারা পোষণ করতে পারেননি। এগুলো ছিল কোষতত্ত্বের সীমাবদ্ধতা। কোষতত্ত্বের সীমাবদ্ধতাগুলো পরবর্তীকালে বিজ্ঞানীরা এসে সেগুলোকে দূর করেন এবং পরবর্তীকালে কি হয় না, কোষতত্ত্বের একটা মডিফাইড ভার্সন অর্থাৎ পরিবর্তিত রূপ প্রকাশ পায়। কখন প্রকাশ পায় না, যখন 1880-তে অর্থাৎ 1880 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্লেমিং প্রথম মাইটোসিস কোষ বিভাজন আবিষ্কার করেন স্যালামান্ডারের দেহে, তোমরা অলরেডি জানো। এবং পরবর্তীকালে আরও কিছু যুগান্তকারী আবিষ্কার, যেরকম ওয়াল্ডেয়ারের কর্তৃক ক্রোমোজোমের রেপ্লিকেশন আবিষ্কার, বিজ্ঞানী হার্ডউইক কর্তৃক নিষেক সম্পর্কে ধারণা, এই সমস্ত বিষয়গুলো কোষতত্ত্বকে আরও বেশি সমৃদ্ধ করে এবং পরবর্তীকালে পরিবর্তিত রূপ প্রকাশিত হয়। সেই পরিবর্তিত রূপটা কি ছিল না, কোষ শুধুমাত্র জীবদেহের গঠনগত একক নয়, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে কোষ শুধুমাত্র জীবদেহের গঠনগত একক নয়, এটি শারীরবৃত্তীয় একক, অর্থাৎ শারীরবৃত্তীয় যে সমস্ত কাজগুলো সম্পাদিত হয় কোষের মধ্যে সম্পাদিত হয়। 2 নম্বর হচ্ছে পূর্বসূরি কোষ থেকে বিভাজনের মাধ্যমে কোষ সৃষ্টি হয়, যেটা অবশ্যই রুডলফ ভিরচাও তিনি তার তত্ত্বে এটা বলেন। এছাড়াও আর কি না, জীবদেহের সব কোষ একই রকম জিনবস্তু আরোহণ করে, অর্থাৎ যে কোনো একটা জীবদেহে, ধরো মানব দেহে, আমাদের দেহে প্রতিটি দেহকোষে কিন্তু একই রকমের ক্রোমোজোম রয়েছে এবং প্রত্যেকটা ক্রোমোজোমে যে জিন আছে সেই জিনগুলো কিন্তু প্রতিটা একই রকম, প্রতিটা কোষের যে জিন আছে সেই জিন কিন্তু একই, অর্থাৎ জিনবস্তু একই থাকে। আমাদের দেহে যদি আমরা একটি ত্বকের কোষ দেখি সেখানেও যা জিন পাওয়া যাবে, আবার দেহের অন্য কোনো অর্থাৎ হৃৎপিণ্ডের ওপরের বা রক্তবাহ থেকে যদি কোষ নেওয়া হয়, প্রত্যেকটা কোষে কিন্তু জিন বস্তু একই রকম পাওয়া যায়। এছাড়া আর কি জানা যায় না, জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ, অর্থাৎ একটা জীবদেহ, যেরকম মানব দেহে প্রায় 50 ট্রিলিয়ন কোষ থাকে, কিন্তু ওই 50 ট্রিলিয়ন কোষ একত্রিত হয়ে তো এত বড় একটা জীবদেহ তৈরি করছে। তাই ক্ষুদ্রতম একক কি জীবদেহের না, কোষ। কোষই হচ্ছে জীবদেহের ক্ষুদ্রতম একক বা স্মলেস্ট ইউনিট অফ লাইফ। জীবদেহের সব কোষ সম্মিলিত কাজের মধ্য দিয়ে জীবের একটা গুণাবলী প্রকাশ পায়। একটা জীবদেহ পরিচালিত হয় বা গঠিত হয় বা তার দেহে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সবগুলোই কিন্তু সমস্ত কোষের সম্মিলিত একটি বহিঃপ্রকাশ। এই হচ্ছে কোষ তত্ত্বের পরিবর্তিত রূপ। নেক্সট চলে আসো, এখানে আমরা কতগুলো কোষের আকার সম্পর্কে জানবো। প্রতিটা কোষ কিন্তু একই রকম নয়, বিভিন্ন আকৃতির হয়ে থাকে। যেরকম কি কি আকৃতির হয়ে থাকে, সাধারণত গোলাকার হয়, প্রাণী কোষগুলো সাধারণত গোলাকার হয়ে থাকে, ডিম্বাকার হয়, অনেক ক্ষেত্রে আয়তাকার হয়ে থাকে, বহুভুজাকার হয়ে থাকে, স্তম্ভাকার হয়ে থাকে, লম্বাটে হয়ে থাকে, সূত্রাকার হয়ে থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে। এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে। গোলাকার কোষ যেরকম কক্কাস, স্টোন সেল বা প্রস্তর কোষ, শ্বেত রক্ত কণিকাগুলো, এগুলো হচ্ছে গোলাকার হয়ে থাকে সাধারণত। কিছু ডিম্বাকার কোষের উদাহরণ দেওয়া আছে, যেরকম যদি আমরা দেখি ডায়াটম, তারপরে গার্ড সেল বা রক্ষী কোষ, উট পাখির ডিম, এগুলো সাধারণত ডিম্বাকার হয়ে থাকে। রড শেপেড বা দণ্ডাকার কোষের কতগুলো উদাহরণ দেওয়া আছে, যেরকম দংশক রোম, ব্যাসিলাস, গ্রন্থিরোম, স্পঞ্জের কোয়ানোসাইট কোষ, এই সমস্ত কোষগুলো কি, এগুলো হচ্ছে স্তম্ভাকার কোষ। সূত্রাকার কোষ কি হবে না, তন্তু কোষ যেগুলো আছে সে তন্তু কোষগুলো, তুলর, রোম, এগুলো হচ্ছে কিন্তু সূত্রাকার হয়ে থাকে। এছাড়া দেখো এই যে মাকু আকৃতির, অনেক ক্ষেত্রে কোষ কি হয় মাকু আকৃতির হয়ে থাকে। মাকু আকৃতির কোষ কিনা পেশি কোষ, পেশি কোষ কিন্তু মাকু আকৃতির হয়, তাই একে পেশি কোষ না বলে পরবর্তীকালে তোমরা পড়বে একে বলা হচ্ছে পেশি তন্তু। এছাড়া আমরা যদি দেখি ফিতাকৃমি, সেটা হচ্ছে ফিতা আকৃতির হয়ে থাকে। ফিতাকৃমি নয়, সরি, ফিতা আকৃতির কোষ কি না স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা তোমরা জানো সমাঙ্গদেহী, এইরকম একটা গঠন থাকে, অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হয় এবং কোষগুলো কি হয় সাধারণত ফিতা আকৃতির হয়ে থাকে। তো এইগুলো কতগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো একটু ভালো করে তোমরা পড়বে। নেক্সট চলে আসো কোষের শ্রেণী বিভাগ। নিউক্লিয়াসের যে গঠন, সেই গঠনের উপর ভিত্তি করে আমরা কোষকে 3টা ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? অবশ্যই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ 3 রকমের। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, ক্যারিও মানে নিউক্লিয়াস, প্রো মানে হচ্ছে আদি,
অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত, যেখানে প্রকৃত নিউক্লিয়াস থাকে না, এবং ইউক্যারিওটিক কোষ যেখানে প্রকৃত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ একটি কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা কি না নিউক্লিয় পর্দা, তারপরে নিউক্লিয় লাশ, তারপরে হচ্ছে নিউক্লিয় জালিকা বা যাকে আমরা বলতে পারি ক্রোমাটিন জালিকা, নিউক্লিয় জালিকা, এবং অবশ্যই এখানে যে সাইটোপ্লাজম থাকে তাকে ক্যারিওলিম বা নিউক্লিয় প্লাজম বলা হয়। এই চারটি উপাদান যদি থাকে কোনো নিউক্লিয়াসে তখন তাকে প্রকৃত নিউক্লিয়াস বলা হয়, এবং যে সমস্ত কোষে প্রকৃত নিউক্লিয়াস উপস্থিত থাকে তাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। তার মানে তোমরা মোটামুটিভাবে এর আগে পর্যন্ত পড়েছো যে প্রোক্যারিওটিক কোষ কি, ইউক্যারিওটিক কোষ কি। নতুন একটি কোষ পড়বে, সেটা হচ্ছে মেসোক্যারিওটিক। এর মেসোক্যারিওটিক কোষ কি না অবশ্যই প্রোক্যারিওটিকের থেকে উন্নত হবে এবং ইউক্যারিওটিকের থেকে অনুন্নত হবে, অর্থাৎ দুটি কোষের মধ্যবর্তী বৈশিষ্ট্য সম্পন্ন কিছু কোষ রয়েছে যেগুলোকে আমরা মেসোক্যারিওটিক কোষ বলবো। তো ইউক্যারিওটিক কোষ যদি আমরা দেখি, দু রকমের কোষ সম্পর্কে আমাদের ভালো করে স্টাডি করতে হবে। একটা হচ্ছে প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষ, আর একটা হলো প্রাণী কোষ। আর প্রোক্যারিওটিক কোষের মধ্যে অবশ্যই প্রধানত ব্যাকটেরিয়া, এছাড়াও নীলাভ সবুজ শৈবাল সম্পর্কে পড়বো। আর একটা হচ্ছে পিপিএলও। পিপিএলওর পুরো নাম হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম বা মাইকোপ্লাজমা যাকে বলা হয়, এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। তো প্রাথমিকভাবে আজকের ক্লাসে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এবং মেসোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, উদাহরণ এবং তাদের গঠন সম্পর্কে। একদম চলে আসো প্রথমে প্রোক্যারিওটিক। দেখো প্রোক্যারিওটিকের প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। সংজ্ঞা দেওয়া আছে, যে সমস্ত কোষে আদর্শ বা সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তার মানে একটু আগে যেটা বললাম, আদর্শ নিউক্লিয়াস মানে কি হবে না, আদর্শ নিউক্লিয়াস মানে অবশ্যই আদর্শ নিউক্লিয়াস কি হবে না, চারটি অংশ থাকবে, চারটি উপাদান থাকবে নিউক্লিয়াসের। সেই চারটি উপাদানগুলো কি কি না, চারটি উপাদান হচ্ছে নিউক্লিয় পর্দা, এটি চারটি উপাদান কি না নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ গাঢ় গঠন, তারপরে নিউক্লিয় প্লাজম আর নিউক্লিয় জালিকা। এই চারটা উপাদান যদি থাকে তখন তাকে বলা হয় প্রকৃত কোষ। কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই চারটি উপাদান থাকে না। শুধু তাই নয়, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু যেরকম কি গলগি বডি, এন্ডোপ্লাজমীয় জালিকা, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই ধরনের যে কোষ অঙ্গাণুগুলো, বিশেষ করে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু, সেই পর্দা ঘেরা কোষ অঙ্গাণুগুলো থাকে না। নিউক্লিয়াস যেহেতু থাকে না, তার মানে ক্রোমোজোমও গঠিত হয় না, এবং এই ধরনের কোষগুলোকে আমরা তখন বলবো কি প্রোক্যারিওটিক কোষ। উদাহরণ কি হবে না নীলাভ সবুজ শৈবাল, যেরকম অ্যানাবিনা, নস্টক, এই সমস্ত নীলাভ সবুজ শৈবাল। এছাড়া মাইকোপ্লাজমা বা যাকে বলা হয় পিপিএলও, যেটার পুরো নাম বললাম কি প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এই হচ্ছে প্রোক্যারিওটিক কোষের সংজ্ঞা। এর বৈশিষ্ট্যগুলো চলে আসে। প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য কি না, একটি প্রোক্যারিওটিক কোষ অবশ্যই প্রকৃত নিউক্লিয়াস নেই, অন্যান্য যে পর্দা ঘেরা সেল অর্গানেলসগুলো বা কোষ অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো থাকে না। তার মানে এগুলো খুবই ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে। সাধারণত সব থেকে ছোট কোষ হচ্ছে অবশ্যই মাইক্রোপ্লাজমা। সেই মাইক্রোপ্লাজমা যেটা হচ্ছে 0.1 মাইক্রোমিটার হয়ে থাকে। 0.1 মাইক্রোমিটার থেকে কত হবে 0.25 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ সাধারণত, এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটু বড় হয়ে থাকে, 0.2 থেকে 0.3 মাইক্রোমিটার পর্যন্ত হচ্ছে। এই হলো প্রোক্যারিওটিক কোষের আকার। এবারে কোষের নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণ থাকে না। একটা যদি আমরা প্রোক্যারিওটিক কোষ দেখি, একটা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এখানে ধরো এটা ব্যাকটেরিয়ার কোষ, এটা যদি আমরা ব্যাকটেরিয়ার কোষ দেখি, তো এরকম একটা ব্যাকটেরিয়ার কোষে এর ডিএনএ থাকে, ডিএনএটা কিন্তু এইভাবে চক্রাকার ডিএনএ, এটাই হচ্ছে নিউক্লিয় বস্তু।
এই ডিএনএর বাইরে কোনো আবরণ থাকে না, এর বাইরে যে এরকম একটা আবরণ থাকে, নিউক্লিয়াসের বাইরে যে কোনো নিউক্লিয় আবরণ থাকে, সেই নিউক্লিয় আবরণটা এখানে থাকে না। তাহলে এখানে কি থাকে না, এখানে শুধুমাত্র জেনেটিক বস্তুটা থাকে প্রোটোপ্লাজমের মধ্যে। এই জেনেটিক বস্তুকে বলা হয় নিউক্লিয়েড বা জেনোফোর। তাহলে নিউক্লিয়েড বা জেনোফোর কি না, নিউক্লিয়েড বা জেনোফোর হচ্ছে প্রোক্যারিওটিক কোষে যে জেনেটিক বস্তুরা থাকে তার বাইরে কোনো আবরণ থাকে না। সাধারণত যদি এটা ইউক্যারিওটিক কোষ হতো, একটা ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যদি হয়, এরকম একটা ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ রয়েছে, এই উদ্ভিদ কোষে নিউক্লিয়াসের বাইরে অবশ্যই এই যে আবরণটা থাকছে, এই আবরণটা থাকছে ডিএনএ দ্বারা গঠিত, ক্রোমাটিন জালিকা দ্বারা গঠিত নিউক্লিয়াস, তার বাইরে আবরণটা থাকে। কিন্তু এক্ষেত্রে আবরণ থাকে না, এখানে শুধুমাত্র জেনেটিক বস্তুটা থাকে, ডিএনএটা থাকে, তার বাইরে আবরণ থাকে না। এই ধরনের জেনেটিক বস্তুকে বলা হয়, অবশ্যই মনে রাখবে, নিউক্লিয়েড বা জেনোফোর। এই কারণে প্রোক্যারিওটিক কোষ আদি নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে, কারণ তার বাইরে কোনো আবরণ থাকে না, মানে প্রকৃত নিউক্লিয়াস থাকে না। এই রকম কোষের সাইটোপ্লাজমে পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না। বিভিন্ন প্রকার পর্দাবৃত কোষ অঙ্গাণু, যেরকম যেটা বললাম গলগি বডি, লাইসোজোম, তারপরে এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা দু রকমের হয়, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। এগুলো থাকে না। মাইটোকন্ড্রিয়া থাকে না, প্লাস্টিড থাকে না। এই ধরনের সেল অর্গানেলস যেগুলো রয়েছে এগুলো কিন্তু অনুপস্থিত, এগুলো থাকে না। নেক্সট হচ্ছে এখানে রাইবোজোম তো থাকে, কারণ রাইবোজোম সমস্ত কোষে থাকে, সেটা প্রোক্যারিওটিক হতে পারে, ইউক্যারিওটিক হতে পারে এবং মেসোক্যারিওটিক, সমস্ত কোষে থাকে বলে এটাকে বলা হয় ইউনিভার্সাল সেল অর্গানেলস, সার্বজনীন কোষ অঙ্গাণু। তার মানে এখানে প্রোক্যারিওটিক কোষেও থাকবে, এবং প্রোক্যারিওটিক কোষে যে রাইবোজোমটা থাকে সেই রাইবোজোমটা কীরকম হয় না, প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমটা মূলত, এখানে যে রাইবোজোমগুলো থাকে সেটা হচ্ছে 70S রাইবোজোম। এই যে 70S রাইবোজোম রয়েছে, এর দুটো সাব ইউনিট থাকে। সাব ইউনিটগুলো কি কি না, 50S এবং 30S সাব ইউনিট যুক্ত রাইবোজোম, যেটা 70S রাইবোজোম। এখন তোমরা বলতে পারো স্যার আপনি বলছেন 70S রাইবোজোম, তার সাব ইউনিট আবার 50S এবং 30S, এটা যোগ করলে তো 80 হওয়ার কথা, কেন 70 হয় না? এটা কেন 70 হয় এটা কিন্তু আমরা অবশ্যই যখন রাইবোজোম পড়ব তখন বিস্তারিতভাবে আলোচনা করব। শুধু মনে রাখবে এই এস মানে হচ্ছে ভেদবার্গের অধঃএকক বা সাব ইউনিট, বাস তোমার ভেদবার্গের অধঃএকক। নেক্সট চলে আসো শ্বাস উৎসেচক। সাইটোপ্লাজমে পর্দা বা সাইটোপ্লাজমের বা প্লাজমা পর্দায় অন্তর্গাত্রে অবস্থান করে। শ্বাস উৎসেচকগুলো কী কী, যদি আমরা একটু গঠনটা দেখি, এই যে প্রোক্যারিওটিক কোষের একটা ব্যাকটেরিয়ার কোষের গঠন, এই ব্যাকটেরিয়ার কোষে এই যে অন্তঃপর্দাটা এরকম ভাঁজযুক্ত হয়ে এই গঠনটা সৃষ্টি করেছে, এটা হচ্ছে মেসোজোম। এবং সাধারণত এটাই কি করে না, শ্বসনে সাহায্য করে। তার মানে শ্বাস উৎসেচক যেগুলো আছে, সেই শ্বাস উৎসেচকগুলো কিন্তু এখান থেকেই উৎপন্ন হয়ে থাকে। নেক্সট আর কি বৈশিষ্ট্য আমরা পড়ব না, কোষ প্রাচীরের মুখ্য উপাদান। দেখো প্রোক্যারিওটিক কোষ মানে আমরা এক কথায় ভাবি ব্যাকটেরিয়া, এবং তার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, পেপটাইডোগ্লাইক্যান নামক যে উপাদান, সেটা দ্বারাই গঠিত হয় কোষ প্রাচীর, বা যাকে মিউকো পেপটাইড বলে। নেক্সট সালোক সংশ্লেষীয় রঞ্জক থাকলে তা থাইলাকয়েড বা ল্যামেলি নামক অঙ্গাণুতে থাকে। দেখো সালোক সংশ্লেষীয় রঞ্জক মানে ক্লোরোপ্লাস্ট। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোথায় থাকে না, ক্লোরোপ্লাস্টটা প্লাস্টিডের মধ্যে থাকে, এরকম প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিলগুলো থাকে, কিন্তু এখানে তো থাকে না। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোষ অঙ্গাণুটাই থাকে না, অর্থাৎ প্লাস্টিড থাকে না। আর প্লাস্টিড যখন থাকছে না তখন ন্যাচারালি তাদের মধ্যে নিউক্লিয়াসও থাকছে, নিউক্লিয়াস বলছি, ক্লোরোপ্লাস্টও থাকছে না। এবারে ক্লোরোপ্লাস্ট যখন প্লাস্টিডের মধ্যে না থাকছে তাহলে সালোক সংশ্লেষ কীভাবে করবে? কিন্তু কিছু ব্যাকটেরিয়া রয়েছে তো যেগুলো সালোক সংশ্লেষ করতে পারে। এবারে সালোক সংশ্লেষ যখন করতে পারে তার মানে ডেফিনেটলি তাদের মধ্যে কি রয়েছে না, ক্লোরোপ্লাস্টিড রয়েছে। তো সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্টিডটা কোথায় অবস্থান করে না, শুধুমাত্র থাইলাকয়েড থাকে, তাদের ক্ষেত্রে
থাইলাকয়েড থাকে বা ল্যামেলি থাকে তাদের মধ্যেই এই প্লাস্টিডটা অবস্থান করে। এছাড়া আর কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই না, অনেক সময় কোষ পর্দা ভাঁজ হয়ে মেসোজোম নামক অঙ্গাণু সৃষ্টি করে যা শ্বাস উৎসেচক তৈরি করে, যেটা একটু আগে বলছিলাম যে এই যে অন্তঃপর্দাটা রয়েছে, প্লাজমা পর্দাটা রয়েছে, এই প্লাজমা পর্দাটাই কি করে না, এই প্লাজমা পর্দাটা কিন্তু এই যে প্লাজমা পর্দাটা রয়েছে এই প্লাজমা পর্দা ভাঁজযুক্ত হয়ে যায়, ঠিক ভাঁজযুক্ত হয়ে এরকম একটা গঠন সৃষ্টি করছে। এই গঠনটাকে বলা হচ্ছে কি, এই গঠনটাকে বলা হচ্ছে মেসোজোম। সাধারণত ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসন সম্পন্ন হয়। এই যে অঙ্গাণুটা সৃষ্টি হয় এটাও মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে, অর্থাৎ এর মধ্যে শ্বসন ক্রিয়াটা সম্পন্ন হয়। নেক্সট 9 নম্বর পয়েন্ট দেওয়া আছে, দেখো কোষে ক্রোমোজোম থাকে না এবং মাইটোসিস অ্যাপারেটাস গঠিত হয় না। এখানে মাইটোসিস সেল ডিভিশনও হয় না, ক্রোমোজোম গঠিত হয় না। দেখো ক্রোমোজোম গঠিত হলে তবে গিয়ে মাইটোসিস কোষবিভাজন বা মিওসিস কোষবিভাজন ঘটবে। যেহেতু এখানে ক্রোমোজোম গঠিত হচ্ছে না তার মানে মাইটোসিস সেল ডিভিশনও এখানে হবে না। এছাড়াও কোষে ক্রোমাটিনে হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রোটিন থাকে না। তোমরা জানো 5 রকমের হিস্টোন প্রোটিন হয়, ক্ষারীয় প্রোটিন, যেটা ক্রোমাটিন জালিকা গঠন করে। H1, H2A, H2B, H3 ও H4। এই যে 5 রকমের হিস্টোন প্রোটিন রয়েছে এই হিস্টোন প্রোটিনগুলো কিন্তু এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে থাকে না। কোষে ভ্যাকুয়াল সৃষ্টি হয় না। সাধারণত যদি আমরা একটা উদ্ভিদ কোষ দেখি, উদ্ভিদ কোষে কিন্তু বৃহৎ আকৃতির ভ্যাকুয়াল লক্ষ্য করা যায়। সাধারণত উদ্ভিদ কোষে আমরা ভ্যাকুয়াল দেখতে পাই। এরকম যদি একটা উদ্ভিদ কোষ দেখি, উদ্ভিদ কোষে বৃহৎ আকারে একটা পরিণত উদ্ভিদ কোষে বৃহৎ আকারে ভ্যাকুয়াল লক্ষ্য করা যায়, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সেটা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে ওটা লক্ষ্য করা যায় না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকম বৃহৎ আকৃতির ভ্যাকুয়াল লক্ষ্য করা যেতে পারে, ফলে নিউক্লিয়াস সহ অন্যান্য যে সমস্ত সেল অর্গানেলস থাকে এই যে ভ্যাকুয়াল এটা থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কিন্তু এই ধরনের কোষে, এই যে প্রোক্যারিওটিক কোষ দেখছি, এই ধরনের কোষে কিন্তু কোনো ভ্যাকুয়াল থাকে না। নেক্সট হচ্ছে এই রকম কোষে সাইটোপ্লাজমে কোনো প্রকার চলন দেখা যায় না। সাইটোপ্লাজমের চলন দেখতে পাওয়া যায় কি, রোটেশন, সার্কুলেশন, এই ধরনের যে সাইটোপ্লাজমীয় চলনগুলো সম্পর্কে তোমরা ক্লাস 10-এ একটু পড়েছিলে, তো সেই ধরনের চলন কিন্তু এখানে লক্ষ্য করা যায় না। এই হচ্ছে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলো কি কি দেখলাম, তার মানে আকৃতিতে খুবই ছোট হয়ে থাকে, এখানে নিউক্লিয়েড বা জেনোফোর থাকে, অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র জেনেটিক মেটেরিয়ালটা থাকে, সেটা ডিএনএ হতে পারে, কখনো কখনো আরএনএ হয়, কিন্তু সাধারণত ডিএনএ হয়। নেক্সট হচ্ছে এখানে সাইটোপ্লাজমে কোনো মেমব্রেন বাউন্ডেড সেল অর্গানেলস মানে হচ্ছে পর্দাবৃত যে সমস্ত কোষ অঙ্গাণু সেগুলো থাকে না। রাইবোজোম থাকে অবশ্যই, কিন্তু 70S রাইবোজোম থাকে, যেটা 50S এবং 30S দুটো সাব ইউনিট দ্বারা গঠিত হয়ে থাকে। শ্বাস উৎসেচক যেগুলো রয়েছে সেটা সাইটোপ্লাজমের গাত্রে থাকা মেসোজোম থেকে উৎপন্ন হয়। কোষপ্রাচীর থাকে, সাধারণত ব্যাকটেরিয়াতে কোষপ্রাচীর থাকে তোমরা জানো, এবং পেপটাইড ও গ্লাইকেন দ্বারা গঠিত। এছাড়া সালোক সংশ্লেষীয় রঞ্জক থাকে, সেটা হচ্ছে ক্লোরোফিল। সেটা কোথায় থাকে, যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে না, তার মানে সেটা শুধুমাত্র থাইলাকয়েডের মধ্যে থাকে। এবং আর কি না, এখানে কিন্তু মাইটোসিস সেল ডিভিশন হয় না, ক্রোমোজোম গঠিত হয় না, হিস্টোন প্রোটিন যে 5 রকমের ক্ষারীয় প্রোটিন রয়েছে সেটাও থাকে না, ভ্যাকুয়াল সৃষ্টি হয় না। এই হচ্ছে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। নেক্সট আমরা দেখব একটি আদর্শ ইউক্যারিওটিক কোষ, এবং ছবিটা দেওয়া আছে, দেখো তোমাদের এনসিইআরটির বইতে এই ছবিটা দেওয়া আছে। একটি আদর্শ উদ্ভিদ কোষের যদি আমরা ছবি দেখি, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি না, অবশ্যই এখানে একটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে। যে নিউক্লিয়াস কি কি দ্বারা গঠিত, সুগঠিত নিউক্লিয়াস না, দেখো সুগঠিত নিউক্লিয়াসে নিউক্লিয় লাশ রয়েছে। আমি পেনের কালিটা একটু চেঞ্জ করছি আরও ব্যাপারটা বুঝতে পারবে ভালো করে। কি থাকে না, নিউক্লিয়, এই যে নিউক্লিয় লাশ, এছাড়া নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম এবং অবশ্যই নিউক্লিয় জালিকা থাকবে। সেই রকম উপাদানের সমন্বয়ে গঠিত একটা সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত থাকে। ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিনগুলো, অর্থাৎ এই যে H1, H2A, H2B, H3, H4,
এই যে 5 রকমের ক্ষারীয় প্রোটিন আছে সেটা উপস্থিত থাকবে। পর্দা ঘেরা বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু উপস্থিত থাকবে। এই ধরনের একটা কোষকে বলা হবে ইউক্যারিওটিক কোষ। ইউ মানে হচ্ছে প্রকৃত বা আদর্শ, আর ক্যারিয়র মানে নিউক্লিয়াস, অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। উদাহরণ তো অবশ্যই সমস্ত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ ইউক্যারিওটিক কোষ হয়ে থাকে। নেক্সট চলে আসি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, খুব দ্রুত দেখে নেব আমরা ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলো। অবশ্যই সুগঠিত নিউক্লিয়াস থাকবে, তার মানে যেটা বললাম নিউক্লিয় লাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় তোমার পর্দা এবং নিউক্লিয় তোমার লাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় পর্দা এবং আর কি থাকছে না, কি বললাম, নিউক্লিয় লাস বললাম, নিউক্লিয় পর্দা বললাম, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় প্লাজম। অবশ্যই এই 4টি উপাদানের সমন্বয়ে ডেফিনেটলি এটা গঠিত হবে। নেক্সট হচ্ছে কি না, এই প্রকার কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু যেরকম মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বস্তু, লাইসোজোম, অবশ্যই লাইসোজোমটা প্রাণী কোষের ক্ষেত্রে হয়ে থাকে, এই সমস্ত উপাদানগুলো উপস্থিত থাকবে। রাইবোজোম থাকবে। রাইবোজোম কোথায় থাকবে না, ইয়ারের গাত্রে, এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের গাত্রে বা এন্ডোপ্লাজমীয় জালিকার গাত্রে, যে এরকম দেখতে হবে এখানে, ইয়ারের গাত্রে, এন্ডোপ্লাজমীয় জালিকার গাত্রে থাকবে। এবং রাইবোজোম তো ইউনিভার্সাল সেল অর্গানেল, সেটা নিউক্লিয় পর্দায়ও থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও থাকে মাইটোরাইবোজোম, নিউক্লিওলাসেও থাকে, সাইটোপ্লাজমেও থাকে, এবং রাইবোজোম যেটা থাকবে সেটা হচ্ছে 8ts। এবং এই যে 8ts রাইবোজোম আছে এর সাব ইউনিটগুলো কী কী, 60s ও 40s, এই দুটো সাব ইউনিট থাকে। আবারও বলছি, এস মানে হচ্ছে ভিদবার্গের অধহ একক। এটা আমরা পরের ক্লাসে যখন রাইবোজোম নিয়ে আলোচনা করব তখন ডিটেলসের কারণটা বলবো। নেক্সট হচ্ছে শুধুমাত্র প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। প্রাণী কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে, এবং ক্লাস 10-এ তোমরা পড়েছো প্রাণী কোষে সেন্ট্রোজোম কি করে না, কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। নেক্সট হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে অবশ্যই ক্লোরোপ্লাস্ট থাকবে, যেটা প্রাণী কোষে থাকে না, এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে যেটা সালোক সংশ্লেষে সাহায্য করে। এছাড়াও ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনগুলো যেটা বললাম, H1, H2A, H3, H4, H1, H2A, H2B, H3, H4, 5 ধরনের ক্ষারীয় প্রোটিন উপস্থিত থাকবে। কোষ বিভাজনের সময় মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হবে। শ্বাস উৎসেচক যেগুলো আছে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে থাকবে। সাইটোপ্লাজম থেকে উৎপন্ন উৎসেচক যেগুলো রয়েছে সেগুলো গ্লাইকোলাইসিসে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার টিসিএ চক্র বা ক্রেবস চক্র, তার আগে অবশ্যই পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন এবং ইটিএস এগুলো সম্পন্ন হয়। অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটা মূলত সপাত শ্বসন প্রক্রিয়াটা সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়, এবং তার জন্য যে সমস্ত এনজাইমগুলো দরকার হয় সেগুলো কিন্তু এখানে অবশ্যই উপস্থিত থাকে। নেক্সট হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে, এবং কোষ প্রাচীরের প্রধান উপাদান তো সেলুলোজ, এছাড়াও হেমিসেলুলোজ, লিগনিন ইত্যাদি থাকে, কিন্তু প্রধান হচ্ছে সেলুলোজ উপস্থিত থাকে। তবে সেটা শুধুমাত্র প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি থাকে, কোষ প্রাচীর থাকে। এছাড়া উদ্ভিদ কোষের মধ্যে এই ধরনের একটা ভ্যাকুওল থাকবে, এই যে ভ্যাকুওল, এই ভ্যাকুওল থাকবে, প্রাণী কোষের ক্ষেত্রে যেটা থাকে না। এই হচ্ছে ইউক্যারিওটিক কোষের প্রধান বৈশিষ্ট্য। আশা করি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে বৈশিষ্ট্যগুলো পড়লে, এবং এদের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি কি হয় না, প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর পেপটাইড, সাধারণত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হয় পেপটাইড ও গ্লাইকেন দ্বারা গঠিত হয়। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি উদ্ভিদ কোষ হয় সেলুলোজ হয়, আর সাধারণত যদি ছত্রাক কোষ হয়ে থাকে তার মানে সেটা কাইটিন নির্মিত হয়ে থাকে। আচ্ছা, এদের নিউক্লিয়াসের আবরণী থাকে না প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে, কিন্তু এদের ক্ষেত্রে আবরণী থাকে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রকৃত নিউক্লিয়াস তো থাকে না, কিন্তু নিউক্লিয়েড বা জেনোফোর বলা হয়, যে ডিএনএটা থাকে এটাকে নিউক্লিয়েড বা জেনোফোর বলা হয়, কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে অবশ্যই ক্রোমোজোম গঠন করে। ক্রোমাটিন প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে তোমার ক্রোমাটিন যেগুলো জালিকা রয়েছে সেগুলো হচ্ছে সাধারণত তোমার ক্ষারীয় প্রোটিন থাকে না, কিন্তু এক্ষেত্রে অবশ্যই ক্ষারীয় প্রোটিন উপস্থিত থাকে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার থাকে না, অর্থাৎ ক্রোমোজোমই তো গঠিত হয় না, তার মানে সেন্ট্রোমিয়ার থাকবে না। তার মানে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম গঠিত হয় এবং সেখানে সেন্ট্রোমিয়ার উপস্থিত থাকে এরকম। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না, কোনো কোষ অঙ্গাণুগুলো অবশ্যই অন্যান্য কোষ অঙ্গাণুগুলো যেরকম রাইবোজোম থাকে আর অন্যান্য কোনো কোষ অঙ্গাণু থাকে না, সেরকম সেন্ট্রোজোমও থাকে না। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কেবলমাত্র প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না।
নেক্সট হচ্ছে প্রোক্যারিওটিকের কোষ বিভাজন তাহলে কিভাবে ঘটে না, কোষ বিভাজন সাধারণত সরল বিভাজন প্রক্রিয়া অ্যামাইটোসিস প্রক্রিয়া হয়ে থাকে, কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে অ্যামাইটোসিসও হচ্ছে, মাইটোসিসও হচ্ছে এবং মিওসিসও হচ্ছে, সব ধরনের কোষ বিভাজন সম্পন্ন হয়। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পর্দা ঘেরা যে সমস্ত কোষ অঙ্গাণুগুলো সেগুলো কিন্তু থাকে না, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে অবশ্যই থাকে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম 70S, এক্ষেত্রে 80S। প্রোক্যারিওটিক তোমার কোষের ক্ষেত্রে মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয় না, এদের ক্ষেত্রে হয়ে থাকে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। আর সালোকসংশ্লেষীয় রঞ্জকগুলো প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সাধারণত থাইলাকয়েড বা ল্যামেলির মধ্যে থাকে, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে অবশ্যই ক্লোরোপ্লাস্ট এর মধ্যে থাকা থাইলাকয়েডের মধ্যে কোষ অঙ্গাণুগুলো উপস্থিত থাকে। তার মানে আমরা প্রোক্যারিওটিক পড়লাম, ইউক্যারিওটিক পড়লাম। মাঝামাঝি এক প্রকার কোষ থাকে যার মধ্যে প্রোক্যারিওটিকের থেকে উন্নত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আবার ইউক্যারিওটিকের থেকে অনুন্নত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে মেসোক্যারিওটিক। মেসো মানে মধ্য, অর্থাৎ মধ্যবর্তী বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে এর মধ্যে পার্থক্যটা কি না, যে সমস্ত কোষের নিউক্লিয়াসটি সুগঠিত, তার মানে এর নিউক্লিয়াসটাও কিন্তু সুগঠিত হচ্ছে ইউক্যারিওটিকের মতো, এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে, ক্রোমোজোমের আম্লিক প্রোটিন দিয়ে গঠিত, তার মানে এখানে কিন্তু ক্ষারীয় প্রোটিন থাকে না, যাদের নিউক্লিয়াস বিভাজন অ্যামাইটোটিক প্রকৃতির হয়ে থাকে এবং বিভাজনকালে নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয় না, বিভাজন তো হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়, তাই নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয় না। এই ধরনের কোষকে মেসোক্যারিওটিক কোষ বলা হবে। কতগুলো মেসোক্যারিওটিক কোষের উদাহরণ দেওয়া আছে দেখো, পেরিডিনিয়াম, তারপরে হচ্ছে জিমনোডিনিয়াম, এছাড়া নকটিউলিকা। এই নকটিউলিকা খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে তোমরা জানতে পারবে। এই যে বায়োলুমিনেন্স হয়, অর্থাৎ সমুদ্রের ধারে যদি আমরা লাক্ষাদ্বীপ দেখি বা এই ধরনের যে সমুদ্র উপকূলগুলো রয়েছে সেখানে কিন্তু এইটা লক্ষ্য করা যায়, নকটিউলিকা। এরা বায়োলুমিনেন্স দেখায়, মনে হবে রাতের অন্ধকারে যেন আলো জ্বলছে। এছাড়া ডাইনোফ্লাজেলেট, উদাহরণ হচ্ছে সেরাটিয়াম, এগুলো কিন্তু মেসোক্যারিওটিক কোষ, অর্থাৎ এরা প্রোক্যারিওটিকের থেকে উন্নত, ইউক্যারিওটিকের থেকে অনুন্নত। এই মেসোক্যারিওটিক কথাটি প্রথম কে প্রবর্তন করেছিলেন না, বিজ্ঞানী ডজ। কত খ্রিস্টাব্দে? 1966-এ মেসোক্যারিওটিক কথাটি প্রথম প্রবর্তন করেন। এই কোষের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। বৈশিষ্ট্যগুলো কি কি না, নিউক্লিয়াস সুগঠিত তো অবশ্যই হয়, অর্থাৎ এখানে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালক, নিউক্লিয় প্লাজম উপস্থিত থাকে। নেক্সট হচ্ছে ক্রোমোজোম থাকে, যা কেবল আম্লিক প্রোটিন দ্বারা, ক্রোমোজোম তো গঠিত হয় কিন্তু ক্রোমোজোমে কিন্তু ক্ষারীয় প্রোটিন থাকে না। এছাড়া কোষ বিভাজনে অ্যামাইটোটিক প্রকৃতির হয়, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় সাধারণত। এছাড়া আর কি, স্থির দশায় ক্রোমোজোমগুলি কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, অর্থাৎ ক্রোমোজোমগুলো কিন্তু সব সময় কি হয় না, কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, যখন কোষ বিভাজিত হয় না তখন কিন্তু কুণ্ডলীকৃত অবস্থায় থাকছে। তবে ক্রোমোজোম যেগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ কোনো প্রকার সেন্ট্রোমিয়ার থাকে না, সেন্ট্রোমিয়ার বিহীন অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম লক্ষ্য করা যায়। কোষে পর্দাবৃত্ত কোষ পর্দা থাকে কিন্তু কোষ প্রাচীর থাকে না, এদের বৈশিষ্ট্যটা অনেকটা প্রাণী কোষের মতো এক্ষেত্রে হয়ে যাচ্ছে, অর্থাৎ কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কি থাকে, কোষ পর্দা থাকে। রাইবোজোমটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের মতো বৈশিষ্ট্য সম্পন্ন হয়, 8ts রাইবোজোম থাকে এবং এক্ষেত্রে সেই 6ts এবং 40s সাব ইউনিটের সমন্বয়ে গঠিত হয় রাইবোজোমটা। নেক্সট চলে আসো, এর ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না, আর ক্লোরোপ্লাস্ট থাকে এবং সালোক সংশ্লেষীয় রঞ্জক ক্লোরোপ্লাস্টের মধ্যেই থাকে, পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট রয়েছে। এবং কোষের মধ্যে পর্দাবৃত কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কিন্তু থাকে না। ক্লোরোপ্লাস্টের মধ্যেই তোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিলটা, কিন্তু তোমার মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং ক্লোরোপ্লাস্টিড হলেও সেগুলো সুগঠিত প্লাস্টিড কিন্তু এখানে অনুপস্থিত থাকে। এই হচ্ছে মেসোক্যারিওটিক কোষ। এবং তোমাদের এইখানে দেখো তুলনামূলকভাবে আলোচনা দেওয়া আছে, অলরেডি আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখলাম। এবার যদি মেসোক্যারিওটিকের সঙ্গে মিলাই, দেখো মেসোক্যারিওটিকের ক্ষেত্রে কি হয় না, সাধারণত কোষ প্রাচীর থাকে না, তবে এর পরিবর্তে থিকা থাকে, যাকে বলা হয় পেলিকাল।
আর নিউক্লিয় আবরণী অবশ্যই থাকে, যেটা ইউক্যারিওটিকের মতো বৈশিষ্ট্য। নিউক্লিয় বস্তু ক্রোমোজোম গঠন হয়, তবে এক্ষেত্রে ক্রোমোজোমটা কি হয়, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। তারপরে তোমার সেন্ট্রোমিয়ার থাকে না, সেন্ট্রোজোম থাকে না, অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে, মাইটোসিস মিওসিস ঘটে না, কেবলমাত্র ক্লোরোপ্লাস্ট থাকে, অন্যান্য প্লাস্টিডগুলো থাকে না। 80S রাইবোজোম থাকে, যেটা ইউক্যারিওটিকের মতো বৈশিষ্ট্য সম্পন্ন। মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয় না, আর সালোকসংশ্লেষী রঞ্জক শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের মধ্যেই উপস্থিত থাকে। তো এই হচ্ছে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এবং মেসোক্যারিওটিক কোষ, 3 প্রকার কোষ এবং তাদের বৈশিষ্ট্য। এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে অবশ্যই উদাহরণ সহ। নেক্সট যদি আমরা দেখি যে একটি আদর্শ কোষ, আদর্শ কোষ মানে আদর্শ উদ্ভিদ কোষ হতে পারে বা প্রাণী কোষ হতে পারে। একটি আদর্শ কোষে কি থাকে না, কোষ দুটি অংশ, কোষ আবরক আর প্রোটোপ্লাজম। আমরা যদি আদর্শ একটি উদ্ভিদ কোষ দেখি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ আবরক কি কি দ্বারা গঠিত হয় না, অবশ্যই কোষ আবরকের ক্ষেত্রে এরকম কোষ প্রাচীর উপস্থিত থাকবে। কি থাকবে, কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরগুলো এইভাবে সব থেকে বাইরে অবস্থান করে কোষ প্রাচীর, এবং এটা সাধারণত মৃত হয়ে থাকে। এবং কোষ প্রাচীর কোথায় থাকে না, কোষ প্রাচীর থাকে কেবলমাত্র উদ্ভিদ কোষে, শুধু উদ্ভিদ কোষে নয়, সঙ্গে অবশ্যই ব্যাকটেরিয়া কোষে, যদিও ব্যাকটেরিয়া তোমার আদর্শ কোষের মধ্যে পড়ে না, তবে ব্যাকটেরিয়ার কোষে কোষ প্রাচীর থাকে, যেটা পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত। এছাড়া আর কোথায় থাকে, এছাড়া আর ছত্রাক কোষেও এটা উপস্থিত থাকে। তার মানে এই হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। সেল ওয়াল, প্রাণী কোষে কিন্তু সেল ওয়াল থাকে না। এরপরে চলে আসি, এর ভেতরের দিকে কি থাকবে, আরেকটি কোষ আবরক, সেটা হচ্ছে কি সেল মেমব্রেন বা কোষ পর্দা। কোষ পর্দা বা যাকে বলা হচ্ছে কি সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন যেটা থাকে সেটা কোষ প্রাচীরের ভেতরের দিকে অবস্থান করে এইভাবে। অবশ্যই এটা সজীব হয়ে থাকে, তবে সেল ওয়াল যেটা বললাম, সেল ওয়াল কি হয়, সেল ওয়াল হচ্ছে মৃত হয়, এটা মৃত হয়। কিন্তু এর ভেতরে যেটা থাকে অর্থাৎ কোষ পর্দা বা সেল মেমব্রেন, যেটা কি হয় না সজীব হয়ে থাকে এটা। তার মানে কি হলো, সেল ওয়াল, সেল মেমব্রেন। আর প্রাণী কোষের ক্ষেত্রে অবশ্যই সেল মেমব্রেনটাই শুধু থাকে, এটা হচ্ছে প্ল্যান্ট সেল, আর এটা যদি দেখি আমরা অ্যানিমেল সেল। এই হচ্ছে এদের আবরণ, কোষ আবরণ। তার মানে কোষ আবরক দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষ পর্দা। ডেফিনেটলি কোষ পর্দা, এই যেটা হচ্ছে কোষ পর্দা, সেটা সমস্ত কোষেই থাকে, সেটা উদ্ভিদ কোষ হতে পারে, সেটা প্রাণী কোষ হতে পারে। কিন্তু যদি আমরা কোষ প্রাচীর দেখি, সেটা কিন্তু মূলত উদ্ভিদ কোষের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর ভেতরের পুরো উপাদান, মানে এই যে পুরো অংশটা আমরা দেখতে পাবো, এই যে অংশটা, এই অংশটা বাস্তবে কি, এটা হচ্ছে এই অংশটা কি না, এক সেকেন্ড, এই যে অংশটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে সাইটোপ্লাজম, সরি প্রোটোপ্লাজম। এটা হচ্ছে প্রোটোপ্লাজম, ভেতরের অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমে কি কি দেখতে পাবো আমরা না, প্রোটোপ্লাজমে যে একটি আদর্শ কোষ মানে একটা প্রকৃত নিউক্লিয়াস থাকবে, যেটা হচ্ছে নিউক্লিয় পর্দা, তারপরে নিউক্লিয় লাশ, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় জালিকার সমন্বয়ে গঠিত হবে। তাহলে এখানে কি দেখতে পাবো আমরা, একটি প্রকৃত নিউক্লিয়াস দেখতে পাবো, প্রকৃত নিউক্লিয়াস দেখতে পাবো। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, এছাড়া নিউক্লিয় জালক এবং নিউক্লিয় প্লাজমের সমন্বয়ে গঠিত হবে, যাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এখানে দেখতে পাচ্ছি আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের অবশ্যই 4টা উপাদান, যেটা বললাম, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাশ, নিউক্লিয় জালিকা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বৃহৎ আকৃতির একটা ভ্যাকুওল দেখতে পাওয়া যায়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা
প্রাণী কোষে সাধারণত থাকে না। এছাড়া সাইটোপ্লাজম বাকিটা রয়েছে, সাইটোপ্লাজম বাকি উপাদানগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজম সমান ভ্যাকুওল প্লাস তোমার নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। এবার এই সাইটোপ্লাজমে যে তরল উপাদানটা থাকে সেটাকে বলা হচ্ছে কি ধাত্র। এই ধাত্র অর্থাৎ তরল উপাদান সেটা যদি নিউক্লিয় পর্দার কাছাকাছি থাকে, মানে এইরকম জায়গায় থাকে, তখন তাকে বলা হবে তখন তাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। আর যেটা কোষ পর্দার দিকে থাকে অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরে এবং কোষ পর্দার কাছাকাছি থাকে তাকে বলা হচ্ছে কি এক্টোপ্লাজম বলা হচ্ছে এটা। তার মানে এন্ডোপ্লাজম, এক্টোপ্লাজম, মানে কোষের একদম কেন্দ্রের দিকে নিউক্লিয়াসের কাছাকাছি যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম, আর যেটা কোষ পর্দার দিকে থাকছে সেটা হচ্ছে এক্টোপ্লাজম। নেক্সট চলে আসো, এখানে আর কি দেখতে পাবো? ওই যে বললাম উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুওল দেখতে পাওয়া যায়। সাইটোপ্লাজমে বিভিন্ন প্রকার কোষ অঙ্গাণু থাকে। এবার এই কোষ অঙ্গাণু দু রকমের হয়, একটা হচ্ছে পর্দাবিহীন কোষ অঙ্গাণু, একটা হচ্ছে পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। এখন পর্দা মানে কি বলা হচ্ছে না, একক পর্দার কথা বলা হচ্ছে, একক পর্দা, যেটা বিজ্ঞানী রবার্টসন বলেছেন পিএলপি, প্রোটিন লিপিড এবং প্রোটিন, অর্থাৎ লাইপোপ্রোটিন নির্মিত, প্রোটিন এবং লিপিড নির্মিত একক পর্দা। এরকম যদি একটা পর্দা থাকে তখন একক পর্দাযুক্ত সেল মেমব্রেন বলা হবে। আবার যদি এইভাবে দুটো পর্দা থাকে, যেরকম মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, প্লাস্টিডের ক্ষেত্রে, নিউক্লিয়াসের ক্ষেত্রে, তখন তাকে বলা হবে দ্বি-একক পর্দাবৃত কোষ অঙ্গাণু। তো পর্দাবৃত কোষ অঙ্গাণুগুলো কি কি? প্রথমে চলে আসি পর্দাবিহীন কোষ অঙ্গাণু, রাইবোজোম, যেটাকে বলা হয় ইউনিভার্সাল সেল অর্গানেলস। রাইবোজোম সারা কোষ জুড়ে থাকে এবং ইভেন নিউক্লিয়াসের মধ্যেও কিন্তু থাকে। এগুলো হচ্ছে কি না রাইবোজোম, এগুলোকে বলা হচ্ছে কি রাইবোজোম। যদি আদর্শ কোষ দেখি তার মানে সেক্ষেত্রে 80s রাইবোজোম থাকে। এছাড়া সেন্ট্রোজোম থাকে, যেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকবে এবং প্রাণী কোষে এইভাবে সেন্ট্রোজোম অবস্থান করে, যেটা চারিদিকে অবশ্যই অ্যাস্ট্রাল রশ্মি, এরকমভাবে অ্যাস্ট্রাল রশ্মি থাকে এবং এটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু। কি এটা হচ্ছে সেন্ট্রোজোম। পর্দাযুক্ত কোষ অঙ্গাণুগুলো হচ্ছে একক পর্দা। একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুর মধ্যে যদি আমরা দেখি সেটা হচ্ছে তিনটি প্রধান একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু থাকবে। সেই একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা, ইয়ার। এই ইয়ার দু রকমের হয়, একটা হচ্ছে আর ইয়ার অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমীয় জালিকা, আর একটা হচ্ছে এসিআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ছাড়া আর কি থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ছাড়া আর যেটা থাকে সেটা হচ্ছে তোমার গলগি বডি। এই যে গলগি বডি বা জিবি বলা হচ্ছে গলগি বডি। প্রাণী কোষের ক্ষেত্রে থাকে লাইসোজোম, যেটা একক পর্দাবৃত কোষ অঙ্গাণু। কি না লাইসোজোম, এই লাইসোজোম থাকে, যাকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী তৈরি বলা হচ্ছে। এছাড়া লাইসোজোম শুধুমাত্র প্রাণী কোষে থাকে। এছাড়া দ্বি-একক পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু, অবশ্যই তার মধ্যে নিউক্লিয়াস তো রয়েছে দ্বি-একক পর্দাবেষ্টিত। এই ছাড়া কি থাকে না মাইটোকন্ড্রিয়া থাকে, যাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। এরকম মাইটোকন্ড্রিয়া থাকে যার অন্তঃপর্দা এরকম ভাঁজযুক্ত হয়ে যায়, মাইটোকন্ড্রিয়া, যেটা অন্তঃপর্দা এরকমভাবে ভাঁজযুক্ত হয়ে আঙ্গুলের মতো গঠন সৃষ্টি করে, যাকে বলা হয় ক্রিস্টি। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ছাড়া আর কি থাকে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে সবুজ রঙের বা বিভিন্ন কালার যুক্ত প্লাস্টিড। উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে এই যে প্লাস্টিড থাকে, প্লাস্টিড। এই হচ্ছে মূলত একটা আদর্শ কোষের উপাদান। আচ্ছা, এছাড়াও আর কিছু উপাদান থাকে, সেটা কি না কিছু অ্যারগ্যাস্টিক পদার্থ বলা হয়, যেরকম সঞ্চিত খাদ্য উপাদান বা খরিত উপাদানগুলো থাকে বা রেচিত উপাদানগুলো, এগুলো কোষের মধ্যে থাকে। এই হচ্ছে মোটামুটি একটা আদর্শ কোষের বিভিন্ন অংশগুলো। আশা করি আদর্শ কোষের এই অংশগুলো বুঝতে পেরেছো তোমরা। নেক্সট চলে আসো, আমরা কি পড়বো না ভাইরাস কি, ফ্যাক্ট ফাইন্ডারে ওই এটা আমরা সাঁতরার বইতে তোমরা যদি যাও তাহলে এই রকম ফ্যাক্ট ফাইন্ডারগুলো দেখতে হবে, সেখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট থাকে। যেরকম ভাইরাস
হচ্ছে সাধারণত তোমরা যদি একটা করোনা ভাইরাসের কথা ভাবো, যেটা খুব পরিচিত তোমাদের কাছে, তো সেক্ষেত্রে এরকম একটা প্রোটিন আবরণী ছিল, যদিও তার বাইরে এরকম স্পাইক প্রোটিনগুলো অবস্থান করতো সারা করোনা ভাইরাস জুড়ে। এবং যখন করোনা কাল চলছিল তখন তোমরা টিভিতে বা পরবর্তীকালে বিভিন্ন ম্যাগাজিনে বা বিভিন্ন জায়গায় এই ছবিটা তোমরা দেখতে পেয়েছো, যেখানে একটা প্রোটিন আবরণী থাকে এবং তার মধ্যে অবশ্যই কি থাকে, জেনেটিক বস্তু বা বিশেষ করে আরএনএ। আর এটা হচ্ছে কি না প্রোটিন। সাধারণত এটা হচ্ছে একটা ভাইরাস। তো এই ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত হয়, আর কিছুই থাকে না। ভাইরাসের যদি আমরা আবরণীটা বাদ দিয়ে দিই, মানে শুধুমাত্র এই জেনেটিক বস্তু, এই জেনেটিক বস্তুটার কথা ভাবি, জেনেটিক বস্তুটা মানে আরএনএটা থাকে, এটাকে তখন আর ভাইরাস বলছি না, এটাকে বলছি ভাইরয়েড। আবার যদি এর এই তোমার এই জেনেটিক বস্তুটাকে যদি বাদ দিয়ে দিই, শুধুমাত্র প্রোটিন আবরণীটার কথা ভাবি, তখন সেটাকে বলা হয় প্রিয়ন্স বা প্রায়ন্স। এই হচ্ছে ভাইরাস, ভাইরয়েড এবং প্রায়ন্সের বিষয়। নেক্সট আমরা চলে আসবো একটা আদর্শ প্রোক্যারিওটিক কোষ। আদর্শ প্রোক্যারিওটিক কোষ মানে আমরা কি ভাবি, আদর্শ প্রোক্যারিওটিক কোষ মানে ন্যাচারালি ব্যাকটেরিয়ার কোষের কথা ভাববো। আদর্শ প্রোক্যারিওটিক কোষের আমরা আল্ট্রাস্ট্রাকচার পড়ব বা তার গঠনটা পড়ব ভালো করে। এবং আল্ট্রাস্ট্রাকচার পড়তে গেলে কি প্রয়োজন না, আল্ট্রাস্ট্রাকচার পড়তে গেলে তো অবশ্যই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন, এবং সেই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তার আল্ট্রাস্ট্রাকচার লক্ষ্য করি, তাহলে কি দেখতে পাবো না, প্রোক্যারিওটিক কোষের কতগুলো গঠন দেখতে পাবো। কি কি দেখতে পাবো প্রোক্যারিওটিক কোষের মধ্যে না, আল্ট্রাস্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে প্রোক্যারিওটিক কোষের মধ্যে যে গঠনগুলো দেখব সেগুলো হচ্ছে একদম ক্যাপসুল বা স্লাইম স্তর, সেল ওয়াল বা কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, জেনেটিক মেটেরিয়ালস ইত্যাদি। প্রথম চলে আসি ক্যাপসুলটা কি। এই যে দেখো একটা ছবি দেওয়া আছে উপরে সুন্দর করে, ধরো এটা একটা ব্যাকটেরিয়ার কোষ, এর বাইরের দিকে ধরো ব্যাকটেরিয়ার, এটা যদি একটা ব্যাকটেরিয়ার কোষ হয়ে থাকে এইভাবে, ব্যাকটেরিয়ার কোষ, এবং ব্যাকটেরিয়ার কোষে যদি আমরা এটাকে সেল ওয়াল ভাবি, সেল ওয়াল বা কোষ প্রাচীর ভাবি, এই কোষ প্রাচীরের বাইরের দিকে, এই কোষ প্রাচীরের একদম বাইরের দিকে কি দেখতে পাবো না, একটি পুরু শক্ত আবরণী, যাকে বলা হয় স্লাইম লেয়ার। যখন নরম অবস্থায় থাকে সেটা সাধারণত স্লাইম লেয়ার বলা হয়, এবং সেটা ধীরে ধীরে যখন শক্ত হয় তখন তাকে ক্যাপসুল বলছি আমরা। এরকম একটা যে নীল রঙের আবরণী আমি আঁকছি, বাইরের দিকে যেটা থাকে এটাকেই বলা হচ্ছে ক্যাপসুল। তার মানে এটা কোথায় থাকে, সেল ওয়ালের বাইরে থাকে, এটা স্লাইম স্তর নামেও পরিচিত। এই অংশ কোষটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, শক্ত হয়, বাইরের আঘাত থেকে রক্ষা করে, এবং বিভিন্ন ধরনের যে সংক্রমণ, সেই সংক্রমণের হাত থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। নেক্সট হচ্ছে কোষ প্রাচীর। অবশ্যই কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে মিউরিন বা পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়, এবং পরবর্তীকালে তোমরা পড়বে যে এই যে পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়, এই পেপটাইডোগ্লাইকেন ন্যাগ এবং ন্যাম দ্বারা গঠিত হয়। এটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল এটা কি করে না, কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। নেক্সট চলে আসো প্লাজমা পর্দা। এর ভেতরে কি থাকে, অবশ্যই প্লাজমা পর্দা থাকে, যেটা একটা সজীব পর্দা। তবে এই প্লাজমা পর্দা যেটা আছে, সেই প্লাজমা পর্দা এই মাঝে মাঝে এরকমভাবে ভাঁজ যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করছে, যে গঠন সৃষ্টি করছে, তাকে বলা হচ্ছে মেসোজোম। এটা কি করে না, মেসোজোম তৈরি করে। আর এই পর্দাটা হচ্ছে এই ভেতরের দিকে পর্দাটা যেটা আঁকলাম সেটা হচ্ছে কি পর্দা, প্লাজমা পর্দা। এই প্লাজমা পর্দা কি করে, মেসোজোম গঠন করে, যেটা শ্বসনে সাহায্য করে। তার ভেতরে থাকে, এই ভেতরের অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে কি থাকে না, একটি কোষ অঙ্গাণু মূলত এখানে উপস্থিত থাকে, সেটা হচ্ছে রাইবোজোম। সেটা কি কোষ অঙ্গাণু,
সেটা হচ্ছে রাইবোজোম। যে রাইবোজোমটা থাকে সেটা ডেফিনেটলি প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 70S রাইবোজোম উপস্থিত থাকে। এবং সাইটোপ্লাজমে সঞ্চিত খাদ্যবস্তু থাকে যেটা হচ্ছে লিপিড, গ্লাইকোজেন দানা ইত্যাদি। নেক্সট চলে আসো জেনেটিক পদার্থ। এদের যে জেনেটিক পদার্থ থাকে সেই জেনেটিক পদার্থ মূলত সেটা মূলত কি হয়ে থাকে না ডিএনএ হয়ে থাকে, এবং সেই ডিএনএটাই শুধু থাকে, সেখানে কিন্তু কোনো প্রকার আবরণী থাকে না। এটাকে বলা হয় কি, একটু আগেই আলোচনা করছিলাম প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়েট বা জেনোফোর বলা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালটাকে। এবারে ফ্লাজেলা থাকে ব্যাকটেরিয়ার কোষের ক্ষেত্রে, এক বা একাধিক ফ্লাজেলা থাকে। এইভাবে ফ্লাজেলা কিভাবে থাকবে, একদম কোষ পর্দা থেকে এইরকমভাবে নির্গত হয় ফ্লাজেলা, এবং নির্গত হওয়ার পরে তিনটি অংশ থাকে ফ্লাজেলার, তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে বেসাল বডি, তারপরে অংশ হচ্ছে এটা হচ্ছে বেসাল বডি, তারপরে হুক, আর তারপরে হচ্ছে লাস্ট অংশটা হচ্ছে ফিলামেন্ট। তিনটা অংশের সমন্বয়ে গঠিত হয় বেসাল বডি, হুক এবং ফিলামেন্ট। এটা ব্যাকটেরিয়ার সঞ্চালনে সাহায্য করে, ব্যাকটেরিয়ার গমনে সাহায্য করে। যে সমস্ত ব্যাকটেরিয়া মোটাইল হয়ে থাকে, গমনে সক্ষম হয়ে থাকে, তাদের গমনে সাহায্য করে। নেক্সট হচ্ছে কি না পিলি বা ফিমব্রি। না ফ্লাজেলাগুলি মানে ফ্লাজেলার অপেক্ষায় ক্ষুদ্র হয়ে থাকে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে এরকম অসংখ্য তন্তু থাকে, যাকে বলে পিলি বা ফিমব্রি। সবাই থাকে না, এটা শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র গঠন লক্ষ্য করা যায় একদম বাইরের দিকে, এগুলোকে বলা হয় পিলি বা ফিমব্রি। এগুলোকে বলা হচ্ছে কি ফিমব্রি বা পিলি। এবং এই হচ্ছে মোটামুটি একটি প্রোক্যারিওটিক কোষের গঠন। যেরকম মূলত প্রোক্যারিওটিক কোষ মানে আমরা কোন কোষের কথা ভাববো, অবশ্যই একটা ব্যাকটেরিয়ার কোষের কথাই ভাববো। এই হচ্ছে একটা প্রোক্যারিওটিক কোষের গঠন। ব্যাকটেরিয়ার কোষের ক্ষেত্রে চলে আসি। প্রোক্যারিওটিক কোষ মানে যেটা বললাম, আদর্শ প্রোক্যারিওটিক কোষ মানে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ। এখানে কি কি দেখতে হবে, যেটা একটু আগেই আলোচনা করলাম। কোষ আবরক, যেটা কোষ পর্দা, কোষ প্রাচীর সমন্বয়ে গঠিত হয়। তার ভিতরে সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয় পদার্থ থাকবে যাকে নিউক্লিয়েট বা জেনোফোর বলা হয়। প্লাজমিড থাকবে, এই প্লাজমিডটাই আসছি ডিটেলস। তারপরে ফ্লাজেলা এবং পিলি বা ফিমব্রি থাকবে। এই যে যেটা বলছি, বিভিন্ন ধরনের উপাদান কোষ প্রাচীর সজীব হয়ে থাকে। প্লাজমা পর্দা থাকে, উভয় পর্দার মাঝখানে পেরিপ্লাজমিক স্থান থাকে। কোষ প্রাচীর পেপটাইড ও গ্লাইকেন দ্বারা গঠিত হয়ে থাকে, এবং তার বাইরে কোষ প্রাচীরের পাতলা স্তর থাকলে স্লাইম লেয়ার, এবং মোটা হয়ে পুরু হয়ে গেলে, শক্ত হয়ে গেলে তখন তাকে বলা হচ্ছে ক্যাপসুল, যেটা আলোচনা করলাম এখন। নেক্সট চলে আসো কোষ পর্দা। এদের কোষ পর্দা সাধারণত প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত হয়, লাইপোপ্রোটিন নির্মিত হয়ে থাকে। কোষ পর্দার মধ্যে এবং কোষের বাইরে বিভিন্ন অণু চলাচলকে নিয়ন্ত্রণ করে। কোষ পর্দায় কোনো কোনো অংশে ভিতরের দিকে ভাঁজ হয়ে কি তৈরি করে, ডেসমোজোম বা মেসোজোম তৈরি করছে, ডেসমোজোম ও মেসোজোম তৈরি করছে। সাইটোপ্লাজমে রাইবোজোম থাকে, অলরেডি আলোচনা করেছি, 70S রাইবোজোম থাকে। এবং এখানে পলিরাইবোজোম কনসেপ্টটা তোমরা পড়বে। পলিরাইবোজোম কি, ধরো এটা হচ্ছে একটা এমআরএনএ। এই এমআরএনএর ওপরে অনেক সময় অনেকগুলো রাইবোজোম এইভাবে যুক্ত হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে বলা হয় কি পলিজোম বা পলিরাইবোজোম। এই পলিরাইবোজোম অনেক সময় লক্ষ্য করা যায়। মেসোজোম থাকে, যেটা শ্বাস তোমার রঞ্জক শ্বাস উৎসেচকগুলো ক্ষরণ করে। সঞ্চিত খাদ্য সাধারণত ভলিউটিন দানা, গ্লাইকোজেন দানা, তারপরে প্রোটিনের কেলাস ইত্যাদি। ক্রোমাটোফোর কি, ব্যাকটেরিয়ার কোষে সাইটোপ্লাজমে কোনো প্লাস্টিড থাকে না, তবে কতিপয় সহজী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেরকম রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলিয়াম, তোমার স্পাইরিলাম, তারপরে ইত্যাদি সাইটোপ্লাজমে ব্যাকটেরিয় ক্লোরোফিল থাকে। সমস্ত ব্যাকটেরিয়াতে থাকে না। যে সমস্ত ব্যাকটেরিয়া সব মানে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তারা সালোকসংশ্লেষ করতে পারে, তাদের ক্ষেত্রে ব্যাকটেরিয় ক্লোরোফিল থাকে, এবং এটা থাইলাকয়েডের মধ্যে অবস্থান করে। নিউক্লিয় পদার্থ অলরেডি আলোচনা করেছি, নিউক্লিয়েট বা জেনোফোর বলা হয়ে থাকে। এই হচ্ছে একটা ব্যাপার। নেক্সট চলে আসো প্লাজমিড। ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়াস ছাড়াও
ধরো এই যে ব্যাকটেরিয়ার কোষ রয়েছে, ধরো এটা একটা ব্যাকটেরিয়ার কোষ, এখানে একটা নির্দিষ্ট তাদের নিউক্লিয় বস্তু নিউক্লিয়েট বা জেনোফোর থাকে বললাম, সাধারণত যে ডিএনএটা থাকে নিউক্লিয়েট বা জেনোফোর বলা হয়। এটা ছাড়াও অতিরিক্ত যে চক্রাকার ডিএনএ গুলো থাকে তাকে বলা হচ্ছে প্লাজমিড, এগুলোকে বলা হচ্ছে প্লাজমিড। এই যে প্লাজমিড রয়েছে, এই প্লাজমিড তোমরা পড়বে 4 প্রকার। একটা হচ্ছে এ প্লাজমিড, তারপরে হচ্ছে আর প্লাজমিড, টিআই প্লাজমিড এবং সিওএল প্লাজমিড। এ প্লাজমিড মানে সেক্স প্লাজমিড, যেটা জননে সাহায্য করে। আর প্লাজমিড এটা কি করে, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। টিআই প্লাজমিড হচ্ছে টিউমার ইনডিউসিং প্লাজমিড, টিউমার তৈরি করে। এবং সিওএল কলসিসিন ক্যান্সার সৃষ্টি করে। এই 4 রকমের প্লাজমিড থাকে। নেক্সট চলে আসো ফ্লাজেলার ক্ষেত্রে, যেটা বলেছিলাম ফ্লাজেলার অংশগুলো কি কি, হুক থাকে, তার এছাড়া বেসাল বডি থাকে, হুক থাকে এবং ফিলামেন্ট থাকে। এবং এখানে ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত হয় ফ্লাজেলা। এবং ফ্লাজেলার ক্ষেত্রে একটু ছবিটা দেখো, যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, ফ্লাজেলার ক্ষেত্রে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে এস চাকতি এবং এম চাকতি থাকে, এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 4 রকমের চাকতি থাকে। এটা হচ্ছে এল, পি, এস এবং এম, 4 ধরনের চাকতি লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে পিলি বা ফিমব্রি, কতগুলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে এটা থাকে, যেরকম সালমোনেলা টাইফিতে এটা অবস্থান করে। এর বৈশিষ্ট্যগুলো কি কি না, এটা হচ্ছে পিলি ফ্লাজেলার তুলনায় ছোট হয়। ফ্লাজেলার বেস অপেক্ষায় তোমার পিলির যে ব্যাস সেটা অনেকটাই ছোট হবে। ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলনে অংশ নেয়, কিন্তু পিলি ব্যাকটেরিয়ার চলনে কোনো ভূমিকা পালন করে না। এই হচ্ছে পিলির কতগুলো বৈশিষ্ট্য এবং যৌন জননে সাহায্য করে। এই হলো একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, তার মানে আবরক দেখতে পাবো আর তার প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন গঠন দেখতে পাবো। তো এই ছিল তোমাদের। আচ্ছা, আরেকটা জিনিস আমরা আলোচনা করব আজকে, তারপরে ক্লাসটা শেষ করব আজকে। সেটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখন গ্রাম পজিটিভ বিষয়টা কি? আচ্ছা, ব্যাকটেরিয়া তো অতি ক্ষুদ্র, যেটা খালি চোখে দেখতে পাওয়া যায় না, মাইক্রোস্কোপে দেখতে হয়। অবশ্যই তোমাদের ভিডিও আমি আপলোড করব যেখানে মাইক্রোস্কোপে কীভাবে ব্যাকটেরিয়া দেখতে হয় সেটাও কিন্তু আমরা ট্রেনিং করে দেখাবো মাইক্রোস্কোপের সাহায্যে। যাই হোক, সেটা পরে আসছি। তো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি না, ব্যাকটেরিয়াকে দেখতে গেলে স্টেনিং করতে হয়, এবং স্টেনিং করার পদ্ধতিটা বিজ্ঞানী গ্রাম আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে গ্রাম স্টেনিং বলা হয়। এবং এই গ্রাম স্টেনিং যে পদ্ধতি এবং সেখানে রঞ্জক ধরে রাখার ক্ষমতার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ কারা না, গ্রাম স্টেনিং করা হলো কি দিয়ে না, ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন নামক রঞ্জক দিয়ে গ্রাম স্টেনিং করা হলো। এবং গ্রাম স্টেনিং করার পরে যদি রঞ্জিত ব্যাকটেরিয়া কোষ অ্যালকোহল বা অ্যাসিটোনে ধুয়ে দেওয়ার পরেও ওই ক্রিস্টাল ভায়োলেট যে রং, সেই রংটা ধরে রাখে, তখন তাকে বলা হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ব্যাপারটা বুঝতে পারলে, একটা ব্যাকটেরিয়া ছিল, একে কি করা হলো, ক্রিস্টাল ভায়োলেট দেওয়া হলো এবং আয়োডিন সলিউশন দিয়ে একে রঞ্জিত করা হলো। রঞ্জিত করার পরে এটা পুরোপুরি রঞ্জিত হয়ে গেল। এরপরে এটাকে কি করা হলো না, অ্যালকোহল দিয়ে ধোয়া হলো, অ্যালকোহল দিয়ে ধোয়া হলো। তারপরেও এটা কিন্তু এইভাবে রঞ্জিত অবস্থায় থেকে যাচ্ছে, তার যে রঞ্জকটা সেটা কিন্তু উঠে যাচ্ছে না বা ধুয়ে যাচ্ছে না। তখন তাকে বলা হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তখন তাকে বলা হচ্ছে কি না, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। উদাহরণ কি হবে, ডিপ্লোকক্কাস নিউমোনি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। নেক্সট চলে আসো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ তো গেল, এবারে চলে আসো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি। তাহলে যে পদ্ধতিতে রং করার পরে যদি আবার সেই ক্রিস্টাল ভায়োলেটের যে রঞ্জকগুলো রয়েছে সেটাকে অ্যাসিটন বা অ্যালকোহল দিয়ে যদি ধুয়ে দেওয়া হয়, তাহলে রংটা আর থাকে না, ধরে রাখতে পারে না। তার মানে এটা যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হতো, প্রথম রঞ্জিত করা হলো, একদম রঞ্জিত হলো, তারপরে অ্যালকোহল দেওয়া হলো, অ্যালকোহল দেওয়ার পরে এই রঞ্জকটা উঠে যাচ্ছে, তখন তাকে বলা হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রয়েছে, তাহলে এটাকে দেখবো আমরা কি করে না, এটাকে আবার কাউন্টার স্টেনিং করতে হবে। কাউন্টার স্টেনিং কিভাবে করা যায় না, কাউন্টার স্টেন হচ্ছে যেখানে স্যাফরানিন প্রয়োগ করা হয়, দিয়ে রঞ্জকটাকে দিয়ে রঞ্জিত করার পরে সেটাকে দেখা হয়, তখন তাকে বলা হয় কাউন্টার স্টেনিং। তাহলে রঞ্জকটা যদি প্রাথমিকভাবে না থাকে তখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলা হয়, যেরকম ই কোলাই বা অ্যাসেরিচিয়া কোলাই
ভিব্রিও কলেরি, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এদের মধ্যে একটু পার্থক্যটা পড়বে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টেনিং করার পরে স্টেনটা থেকে যায়, ধুয়ে যায় না, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ধুয়ে যায়। এদের কোষ প্রাচীর, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট, বাইরের আবরণীটা থাকে না, পুরুত্ব হচ্ছে 20 থেকে 80 ন্যানোমিটার হয়ে থাকে এবং এখানে কিন্তু বেশি মিউকোপেপটাইড থাকে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মাত্র 8 থেকে 12 ন্যানোমিটার এটা হয়ে থাকে, পাতলা আর কম মিউকোপেপটাইড থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পিএইচ 2 থেকে 3 হয়, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে 4 থেকে 5 হয়, অলমোস্ট কাছাকাছি। টক্সিন, গ্রাম পজিটিভের ক্ষেত্রে প্রধানত এক্সোটক্সিন প্রস্তুত করে, নেগেটিভ কিন্তু এন্ডোটক্সিন প্রস্তুত করে। গ্রাম পজিটিভের ক্ষেত্রে পিলি বা ফিমব্রি থাকে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে থাকে না। মেসোজোম গ্রাম পজিটিভের ক্ষেত্রে কিন্তু গঠিত হয়, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে গঠিত হয় না। এই হচ্ছে, আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড এবং টিকোরনিক অ্যাসিড, গ্রাম পজিটিভের ক্ষেত্রে উপস্থিত, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে অনুপস্থিত থাকে। এই হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। নেক্সট চলে আসো পিপিএলও। পিপিএলওর শুধু পুরো নামটা ভালো করে পড়বে। পিপিএলওর পুরো নাম হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, বা যাকে বলা হয় মাইকোপ্লাজমা। দুরকম হয়, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা লেডলাই। এটা হচ্ছে অতি ক্ষুদ্র এবং সব থেকে ক্ষুদ্রতম জীবকোষ। এবারে চলে আসো, অলরেডি আদর্শ কোষের আলোচনা করতে গিয়ে বলেছি যে কোন কোষে কি থাকে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আমরা যদি পার্থক্যের আকারে দেখি তখন ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবো। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকছে, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোভিলাই থাকে না, প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে পিনোসাইটিক গহ্বর গঠিত হয় না, প্রাণী কোষের ক্ষেত্রে গঠিত হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে, ব্যতিক্রম হচ্ছে ছত্রাক, আর প্রাণী কোষের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম অনুপস্থিত, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম উপস্থিত থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে লাইসোজোম সাধারণত থাকে না, প্রাণী কোষের ক্ষেত্রে থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেরকম ভ্যাকুয়াল থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে ভ্যাকুয়াল থাকে না। এই হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে মূলত পার্থক্য। তো এই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু। ঠিক এইভাবে আমরা পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু তোমাদের আর সেলের যে টপিকগুলো বাকি থেকে যাচ্ছে, এরপরে আমরা সেল ওয়াল, সেল মেমব্রেন পড়বো ভালো করে, তারপরে সেল অর্গানেলসগুলোতে যাব, অর্থাৎ আর 2 অথবা 3টা ক্লাস এর মাধ্যমে আমরা সেল চ্যাপ্টারটা শেষ করব। এখন তোমরা যে কোনো একটা বাংলা বই ফলো করবে, আমি বলবো তোমরা সাঁতরা পাবলিকেশনের বইটা ফলো করতে পারো এবং সেখানে কিন্তু থিওরিটা যথেষ্ট ভালোভাবে থাকছে। তাছাড়া আমি যে স্লাইডগুলো তোমাদের বানাচ্ছি সেগুলো কিন্তু বেশিরভাগটা ওই সাঁতরা বইকে ফলো করে, সাঁতরা বইটা যথেষ্ট বায়োলজির ক্ষেত্রে ভালো। তো সেই বইয়ের পেছনের দিকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই পড়ো ভালো করে। এছাড়াও প্রশ্ন বিচিত্রা বেরোবে তোমাদের, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা, অন্যান্য যে সমস্ত অথারগুলো রয়েছে তাদের প্রশ্ন বিচিত্রা বেরোবে। যারা পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সাম দেবে, নিট দেবে যারা, তারা অবশ্যই বিভিন্ন ধরনের যে এমসিকিউর বইগুলো থাকে সেই এমসিকিউর বইগুলো, ফিঙ্গার টিপস থেকে শুরু করে অন্যান্য এমসিকিউ বইগুলো কিনে অবশ্যই সেগুলো ভালো করে পড়ো। থিওরিটা পড়া খুব গুরুত্বপূর্ণ। এবং প্রথমত বাংলা সিলেবাস, মানে যে বোর্ড রয়েছে সেই বোর্ডের যে পরীক্ষা হবে সেই জন্য এই সাঁতরার বইটাকে ফলো করে আমরা ক্লাস করাবো, মানে আমি ক্লাস করাবো বায়োলজি। এছাড়াও পরবর্তীকালে আমরা এনসিইআরটি নিয়ে আসবো। এনসিইআরটির যারা বিশেষ করে নিটের জন্য যারা পড়াশোনা করবে তাদের জন্য আলাদা করে ভিডিও আপলোড হবে, সেটা পরবর্তীকালে ধীরে ধীরে। আগে আমরা সিলেবাসটা শেষ করি, সিলেবাসের উপরে মনোযোগ দিই, তারপরে ধীরে ধীরে আমরা ওই ভিডিওগুলো আপলোড করব। যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নিশ্চিতভাবে তোমরা কিন্তু উপকৃত হবে। থ্যাংক ইউ, গুড নাইট।